গুমের দায়ে মৃত্যুদণ্ডের বিধান লিখে অধ্যাদেশ জারি। গুমের দায়ে মৃত্যুদণ্ড অর্থাৎ গুম করলে শাস্তি কি হবে এই বিষয়গুলো আগে বলা ছিল না। কেন বলা ছিল না? কারণ হলো গুম বলে কিছু ঘটনা ঘটতে পারে কিনা, এটা কোনো অপরাধ কিনা, তাই হাসিনা কোনো আইন করতে চায়নি। শুধু তাই না, আমার নিজে উপস্থিত থেকে দেখছি 2013 সালে ইউএনের হিউম্যান রাইটস হাই কমিশনের অফিসে জেনেভাতে ইউনিভার্সাল পিরিয়ডিক একটা যে শুনানি ছিল, সেখানে তখন পররাষ্ট্রমন্ত্রী হলো দীপুমণি, তিনিও গেছেন, আমিও গেছি ওই সময়। ওখানে দীপুমণি বলতেছিলেন বক্তৃতায়, গুম না, আমাদের দেশে কোনো গুম আইন নেই, ফলে আমাদের সঙ্গে গুমের ব্যাপার নেই। বুঝেন কথা? মানে যেহেতু দেশে কোনো গুমের আইনই নাই, ফলে গুম হয়নি আমার দেশে। দেখেন মজাটা, তামসাটা দেখেন। 2013 সালে এই আর্গুমেন্ট করছে উনি ইউএনের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ এর মিটিং এ গিয়ে, যেখানে ওই অন্য জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ হয়তো কোনো দেশ বাদ যায়, কিন্তু ওই মিটিং এ ছোটই দেশ সব তার প্রতিনিধি ওখানে উপস্থিত থাকে। কেন? কেন আমেরিকার ছোট দেশগুলোকেও পয়সা দেয়, বলে কিন্তু যাও আমার পক্ষে ভোট দিও। ফলে কমিটিতে এই ভর আসরে বসে আমার দীপুমণি এই কথা বলছে। ফলে বুঝতে পারছেন আইন না থাকার সুবিধা, মানে খুব বুদ্ধিমান দ্বারা আর কি। ইউনুস সাহেব এসে প্রথম ইভেন গুম প্রসঙ্গে কনভেনশন আছে জাতিসংঘের, কনভেনশনে সইও করে নাই কোনোদিন হাসিনা গভর্নমেন্ট। এই ইউনুস সাহেব এসে প্রথম অনুতে সিগনেচার করে। ফলে আমার দেশে গুমের শাস্তি কি হবে স্পেসিফিক্যালি কোথাও বলা ছিল না। গত পরশুদিন সম্ভবত এই আইনটা জারি হয়েছে। তো আমি শিওর না যে এটার বেলায় কারণ প্রেসিডেন্টের সই নিল, এটা তো অধ্যাদেশ। এর আগেও তো অধ্যাদেশ হয়েছে, শুধু ইউনুস সাহেবের সই দিয়ে। এটা কি হচ্ছে জানি না, বাট এটা খুব ইম্পর্টেন্ট না আমার জন্য। এখনকার জন্য ইম্পর্টেন্ট হলে এই গুমের অধ্যাদেশটা জারি, কি শাস্তি হবে সেগুলো বলা হয়েছে, এবং প্রেসিডেন্ট চুপ সিগনেচার এর মধ্যে করে এটা অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সম্পর্কে সিদ্ধান্তটা নিয়েছে এই সরকার 6 তারিখে গত মাসের, কিন্তু এগুলোর প্রসেসিং শেষ করতে, গেজেট বার করতে সময় লাগছে। ফলে গতকালকে না পরশু বোধহয় এটা যে গেজেট হয়েছে, সো সেটা নিয়ে পত্রিকা রিপোর্ট হচ্ছে। সেই রিপোর্টেরই হেডলাইন হলো গুমের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। নিচের হেডলাইন হলো গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। এই অধ্যাদেশটার নাম হচ্ছে, ফর্মাল নামটা হচ্ছে এরকম, গুম প্রতিরোধ ও প্রতিকার। প্রতিকার মানে আমার কেউ গুম হয়েছে, তাহলে আমি আদালতের কাছে কি প্রতিকার চাইবো, যেটা চাওয়ার কোনো সুযোগই ছিল না আগে। আইনি প্রতিকার চাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা অনেকের মনে থাকতে পারে যে আমাদের এই কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার বলছে অমুকে গুমেছে, না দেখেন বাসার কোনো সম্পত্তি ঝগড়া পাওনাদারের ভয়ে লুকায় আছে, এই ধরনের মন্তব্য করেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এখন কিভাবে বেড়ে আসতেছে একটার পর একটা কাহিনীগুলো দেখেন আপনারা। এখনো তো বহু জনেরই সেই গুম হওয়ার পরে সে কোথায় আছে, তার লাশ কোথায়, মারা গেছে না কি হয়েছে, এখন তো কোনো রিপোর্ট নেই এগুলো সম্পর্কে। হচ্ছে বাস্তবতা। এনিওয়ে, ওখানে লেখা আছে গুমের কি হলে এটা গুম হিসেবে আদালত মনে করবে, তার সংজ্ঞা দেওয়া আছে। সেখানে লেখা আছে যে কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো সদস্য, দ্যাট মিনস ইনক্লুডিং আর্মি, এমন সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, আটক করে, অপহরণ করে বা স্বাধীনতা হরণ করার পরে বিষয়টা অস্বীকার করে, অথবা ওই ব্যক্তির অবস্থা বা পরিণতির গোপন রাখেন, মানে পরে উনি কি করছে তাই ওই লোকটাকে নিয়ে আর লুকায় রাখছে, বলে না, এই কাজের ফলে ওই ব্যক্তির আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত করে, তাহলে এই কাজটাকে গুম বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। আপনারা জানেন যে গুমকে আমাদের জাতিসংঘের ভাষায় বা ইংলিশে এটাকে বলা হয়
এনফোর্স ডিসঅ্যাপিয়ার, কথা খেয়াল করেন, লিগ্যাল দিক থেকে ইম্পর্টেন্ট। ডিসঅ্যাপিয়ার গুম বুঝতেই পারছেন, একদম সাথে এনফোর্স লাগাই দেওয়া হয় এই জন্য যে কেউ স্বেচ্ছায় লুকায় নাই, এনফোর্স কেউ ফোর্স করছে তাকে এবং সেটা কেউ কার্যকর করছে, গায়ে শক্তি লাগাইছে, শক্তি লাগাই একে আড়াল করা হয়েছে পাবলিকের চোখ থেকে, জানে সে কোথায় আছে কেউ জানবে না। ওকে, সো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে তার শাস্তি কি হবে এই প্রথম আমরা পাইলাম এটা। কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে নাই, সরাসরি অন্তত বলা নাই, সেটা হলো ধরেন গুম করার পরে হত্যা করেছে, তাহলে এটা কি আবার আলাদা কোনো ডেফিনিশন নাই। কিন্তু গুম করার পরে হত্যা করেছে বা হত্যার উদ্দেশ্যে প্রথমে গুম করছে অথবা গুম করে রাখছে, একটা পর্যায়ে থেকে হত্যা করে ফেলেছে। যেমন ইয়ের কথাটা আমি ব্যক্তিগতভাবে অনেকটা স্পষ্ট, ইলিয়াস আলীর কথা আমি জানি, তাকে বহু জায়গায় নিয়ে ঘোরাফেরা করা হয়েছে। পাটুরিয়া মানে আমাদের দক্ষিণবঙ্গে যাওয়ার যে পুরনো দিনের ফেরিঘাট, আমাদের এদিকে মানিকগঞ্জের নগরবাড়ি ঘাট থেকে মানে আরিচার ঘাট থেকে ওপারে দক্ষিণবঙ্গের ঘাট যেটা ওল্ড ছিল, ব্রিজ হওয়ার আগে, পদ্মা ব্রিজ হওয়ার আগে আমরা তো ওদিক দিয়ে যাতায়াত করতাম। উপরের ঘাটের নাম হলো পাটুরিয়া। এই পাটুরিয়ার ঘাটে কোথাও একটা নিয়ে যাওয়া হয়েছিল ঘাট পেরিয়ে, সেখান থেকে ফেরত আনার পরে পথে এই পাটুরিয়াতে তাকে মেরে পেট ফেরে ওই যেটা পদ্মা মেঘনার, পদ্মা যমুনার মিলনস্থল, ওখানে কোথাও তার পেট কেটে লাশটা পানিতে ডুবে দেওয়া হয়েছে, ফলে অটোমেটিক সে ডুবে মরে গেছে, লাশকে খবর নিতে হয়নি তাদেরকে। এরকম করে এটাকে মেরে ফেলা হয়েছে বলে আমি জানি, যতটুকু স্পষ্ট জানি। তো এই ধরনের কেসগুলোকে তাহলে কি করা হবে? অর্থাৎ গুম করার পর হত্যা করা আছে। আপনাদের অনেকে মনে আছে নারায়ণগঞ্জের 7 খুনের কথা, একই কেস এগুলা। এই 7 খুনের বেলাও কিন্তু গুম করার পরে তাদের শীতলক্ষায় ডুবে দেওয়া হয়েছে, মেরে ওই লাশ ডুবে দেওয়া হয়েছে। সাজা টাজা হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, কিন্তু স্পেসিফিক্যালি এইটাকে, এই যে গুম এবং পরে হত্যা বা হত্যার উদ্দেশ্যে গুম, এরকম একটা কি হবে তা খুব সরাসরি কিছু বলা নাই বলে আমার কাছে মনে হয়েছে। এটা থাকলে ভালো হতো, বেটার হতো। এনিওয়ে, আইনটা হয়েছে, এটাই সবচেয়ে ভালো জিনিস। কারণ অলরেডি আবার কিন্তু আইসিটি কোর্টে প্রথম সেনা অফিসারদের, মূলত বড় অংশটা সেনা অফিসার, 2টা মামলা হয়েছে। 2টা মামলায় টোটাল আসামি প্রায় 30 জন, যার মধ্যে অর্ধেকের চেয়েও বেশি সেনাবাহিনীর সদস্য এবং অ্যাক্টিং মেম্বারের ভিতরে আবার 15 জন, যাদেরকে এখন এই যে এসি গাড়ি করে আবেদন করছে যাদেরকে, এই হলো তারা সেই গুমের মামলা আসা। এর মধ্যে হাসিনাও আছে, মানে ওই 30 জনের মধ্যে হাসিনাও এক অভিযুক্ত। হাসিনা আছে, কামাল আছে, ইভেন আমাদের বেনজির আছে, অনেকে আছে এরকম। সো সেগুলোর জন্য এই গুমের অভিযোগ নিয়ে যখন আদালত ডিল করবে, তার সাজা দেওয়াটা এখন সহজ হলো এই জন্য যে সুনির্দিষ্ট করে এটা ক্যাটাগরি হিসেবে, পেনাল কোড হিসেবে দেওয়া হলো এটা। ফলে এখন খুব সহজেই অমুক পেনাল কোডে ফেলা হলো এই অভিযোগটাকে, ফলে অভিযোগ চার্জ ফ্রেমিং এর সময় থেকে এটাকে ইউজ করা যাবে এই মামলার আসামিদেরকে না ইয়ের সময়, যেটাকে বলি আমরা বিচার শুরু হওয়ার প্রথম পদক্ষেপটা হয় চার্জ ফ্রেমিং। ওই চার্জ ফ্রেমিং এর সময় এই চার্জে আপনি মামলাটা রুজু করতে পারবেন, মানে চার্জ ফ্রেমিং এর শুরুতে এটা এই ধারায় আপনি অভিযোগ আনতে পারবেন এখন থেকে, যেটা আগে এই ধারাটা ছিল না, অভিযোগটা কি তাই তো ছিল না, অন্য কোনো ইয়েতে দিতে হইতো, আর না একেবারে কিছু ছিল না তা বলা ভুল, না এটা সাধারণ অন্য কোনো হত্যা হিসেবে দেখাতে হতো। এনিওয়ে, এখন অনেক স্পেসিফিক হয়ে গেল এটা। আর এটা সামঞ্জস্যতা হলো এই জন্য যে এই আইনটা, এটা জাতিসংঘের যেসব ল্যাঙ্গুয়েজে এই আইনটার কথা বলা হয়েছে, এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি একটা, আপনি এক্স্যাক্টলি হুবহু শব্দটা ইউজ করতে হবে, তা নাহলে এটা ওর মধ্যে পড়বে না। এটা ইন্টারন্যাশনালি এই জিনিসটাকে আপনার ট্রান্সলেট করাটা ইজি হয়ে যাবে এখন, বা এটা ওইটাই তা বলে দাবি করা যাবে। ফলে সেসব জিনিসগুলো সহজ হলো অনেকটাই। এই বিষয়ে কোনো আইন ছিল না আগে, সুনির্দিষ্টভাবে কোনো আইন দেওয়া ছিল না, সেই হিসেবে এটা একটা বড় পদক্ষেপ ডেফিনেটলি।
সো যারা যারা ভুক্তভোগী মানে যাদের খুন হয়েছে বা এই পার্টিকুলার যে দুটো মামলার কথা বললাম, সেখানে তার সৌভাগ্য যে তাদেরকে গুম করে রাখার পরেও ওদের 9, 10, 15 বছর পর্যন্ত গুমে ছিল, তাদেরকে মেরে ফেলা হয়নি, তাদেরকে আয়নাঘরের ভিতর থেকে এখন আমরা রিলিজ করে রাখতে পারছি। তাদের সৌভাগ্য যে তারা বেঁচে আছে। আপনি দেখেছেন এখনো আরমান যে আমাদের ছেলে জামাতের যে নেতা ছিল, যাকে ফাঁসি দেওয়া হয়েছে 13 সালে, ফাইন্যান্স গুলো সব যার মালিকানায়। সো তার ছেলে হলো আরমান। আরমান দেখেন এখনো কথা বলতে গেলে তার কান্না আসে, স্পষ্ট করে বলতে পারে না, আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আমি সাজেস্ট করেছি তাকে যে সাহস করে, কেন কাঁদতে হবে, কেঁদে বলতে হবে কেন? নো, তিনি কোনো অন্যায় করেন না। অন্যায় করছে যারা তাকে আটকে রেখেছে, তো তার কেঁদে কেটে কেন বলতে হবে? কেন মানুষের সহানুভূতি চেয়ে উঠতে হবে? এর চেয়ে উল্টা বেটার তাকে সাহসের সাথে তার রাইট, অধিকারের বলে থেকে কথা বলতে হবে, এটি তার হওয়া উচিত। সো দ্যাট তার কোনো সহানুভূতি চাওয়ার কিছু নাই, জাস্ট তার অধিকারের ক্ষমতা বলে তিনি স্পষ্ট করে যা বলতে চান স্পষ্ট করে আর পারবো না। এনিওয়ে, এসবের ব্যাপারে এই গুমের মামলায় এখন থেকে প্রতিকার পাওয়া সহজ হবে, যেহেতু অনেক ডিফাইন্ড হয়ে গেল জিনিসটা। সেদিক থেকে এটা একটা বড় ধরনের মাইল ফলক বলে আমি মনে করি। থ্যাংক ইউ।